জি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় আমাদের দেশের সর্বস্তরের শিক্ষকবৃন্দ এই জাতীয় ইস্যুতে কাজ করে থাকেন। জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, ভোটার লিস্ট তৈরি সহ জরিপ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আঞ্জাম দিয়েছি ইতিপূর্বে। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের জন্য একটি গর্বের বিষয়। এই বিষয়ে আমরা কতটা মূল্যায়িত হচ্ছি সেইটি বড় বিষয় নয়, তবে আমরা আশাবাদ ব্যক্ত করি যে ইনশাআল্লাহ আমাদের লাইফে, আমাদের সার্ভিস লাইফে যদি এটার মূল্যায়ন কাঙ্ক্ষিত পরিমাণে নাও হয়, টুমোরো একদিন না একদিন এটার মূল্যায়ন করতেই হবে। কারণ আমাদের পক্ষে, শিক্ষকদের পক্ষে যেভাবে এই কাজটি সুন্দর করে আয়োজন করার সম্ভব হয়, বাংলাদেশের অন্য কোনো জনশক্তি দিয়ে এই কাজটি এভাবে করতে পারবে তা আমরা মনে করি না। কিন্তু এই কথাটি, এই কাজ, এই বিশ্বাস এবং এই যে অ্যাচিভমেন্ট আমাদের, এটা যদি আমাদের এই শিক্ষা পরিবারের যারা অভিভাবক এবং দেশের যারা অভিভাবক তারা কথার মাধ্যমেও যদি আমাদেরকে একটু স্বীকৃতি দিতেন তাহলে ভালো লাগতো কাজ করতে। আমরা তা মনে করি। কাজ যাই করি, কতটা আমাদের মূল্যায়ন করা হয় কথার মাধ্যমেও, সেটা আমরা অনুভব করি। যাই হোক, তবুও আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই দেশ, এটা গঠন করার জন্য, জাতীয় ইস্যুতে কাজ করার জন্য আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আজকের আমাদের যে বিষয়ের কর্মশালা, এই বিষয়টি আমি উল্লেখ করার পূর্বেই দু একটি বিষয় উল্লেখ করছি। সেটি হচ্ছে, আমরা এমন একটা সময় লেখাপড়া করে জীবন শুরু করেছি যেই সময়টায় আমরা বিদ্যুৎবিহীন জীবন দেখেছি। আমরা হাত পাখা দিয়ে বাতাস করেছি, এই সময়টা দিয়ে আমাদের জীবন শুরু হয়েছে। আমরা পায়ে হেঁটে পথ চলে চলে বড় হয়েছি। আমরা চিঠি, আমাদের কাছে চিঠি গিয়েছে, ওরকম দেখে, হলুদ খাম দেখে দেখে বড় হয়েছে। এরকম অ্যানালগ অনেক বিষয় দীর্ঘদিন যাবৎ চলে আসছে, এটা দেখে আমরা বড় হয়েছি। কিন্তু জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় বিশাল পরিবর্তন এসছে আমাদের জীবনে। আমাদের চিঠির খাম উই হ্যাভ লস্ট, আমরা হারাই ফেলেছি, চিঠি নেই। আমাদের কাছে বিদ্যুৎ চলে আসছে, হাত পাখা হারিয়ে ফেলেছি, বৈদ্যুতিক পাখা চলে আসছে। আমাদের কাছে রিক্সা চলে আসছে, গাড়ি চলে আসছে, বাস চলে আসছে, আস্তে আস্তে মেট্রো রেল চলে আসছে। তো একটি একটি করে আমাদের বিশাল পরিবর্তন কিন্তু আমাদের লাইফে চলে আসলো। আমাদের ছাত্র জীবনে মনে আছে, আমরা ক্যামেরা ব্যবহার করে, রোল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতাম। একটা ক্লিক করা মাত্রই একটা টাকা খরচ হয়ে যেত, যে একটি ফিল্ম কিনলে সেটা দিয়ে 33-34টা ছবি তোলা যেত, যে একটা মানেই খরচ হয়ে যেত। অন্ধকারের মধ্যে ফিল্মটা খুলে রাখা লাগতো। এটা হারিয়ে ফেলেছি আমরা। এখন লক্ষ কোটি ছবি তোলা হয়, ব্যয় হয় না। টেলিগ্রাম, টেলিফোন সারা বিশ্বে এসে প্রায় 75 ইয়ার্স এইটার লংজিভিটি ছিল, 75 বছর চলছে। হঠাৎ করে টেলিফোনের গুরুত্ব কমে গেল, চলে আসলো মোবাইল। একটা বিশাল পরিবর্তন আমাদের মাঝে এসছে। এই পরিবর্তনটাকে আমাদের উইলিংলি রিসিভ করতে না পারলে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা পিছিয়ে পড়ব। এমনকি গত 2-1 দিন আগে আমার সাথে 2-1 জন সহকর্মীর কথা হয়েছে যে আমরা এই বিষয় নিয়ে যাব, শ্রেণীকক্ষে ছেলেমেয়েরা আগেই জানে, এটা শিক্ষার্থীরা আগেই জানে। এই কথা দিয়ে কিন্তু আপনি নিজেকে প্রমাণ করলেন যে আপনি আমাদের শিক্ষার্থীদের থেকে ব্যাকওয়ার্ড লুকিংয়ে আছেন, বা আমরা শিক্ষার্থীরা ফরওয়ার্ড, টিচার যদি থাকে ব্যাকওয়ার্ড, তাহলে ওই শিক্ষার্থীদের কাছে শিক্ষকদের গুরুত্বহীন হয়ে যায়। শিক্ষক যদি শিক্ষার্থীদের থেকে এগিয়ে না থাকে তাহলে শিক্ষার্থীদের কাছে শিক্ষক ভ্যালুলেস হয়ে যাবে নিশ্চিত। সুতরাং এই কথাগুলো আমি টানতে টানতে এখানে নিয়ে এসেছি এই কারণে, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং নির্বাচনী ম্যানিফেস্টোর ভিতরে ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ার। এটা এমন সময়ের এত গুরুত্বপূর্ণ দাবি যে এটা করতেই হবে আমাদের জীবনের জন্যই। তো ডিজিটাল বাংলাদেশ আমরাও আশাবাদ ব্যক্ত করি, এটা হওয়া দরকার।
এই ডিজিটালাইজেশন হওয়া দরকার আমাদের ট্রাফিকে, এটা হওয়া দরকার ছিল আমাদের ল্যান্ড প্রসেসিংয়ে, আমাদের শিক্ষায়। একটু সময় নিলেও আশা করি হয়ে যাবে। যদি এই ট্রাফিক সিস্টেমে আমাদের ডিজিটালাইজেশন হতো তাহলে এত তাড়াতাড়ি এই ফ্লাইওভারগুলো লাগতো না। কারণ এই পদ্ধতি চালু হলে পরে এই ট্রাফিকদের হাত উঁচু করে এ সমস্ত ঝামেলা আর প্রয়োজন হতো না। ভিআইপি কিংবা ভিআইপি লেস যারাই আছে কেউ উল্টো পথ দিয়ে চলতে পারতো না। আমরা খুব দ্রুত আশাবাদ ব্যক্ত করি যে না, আমাদের এই মেট্রোপলিটনের সহ সারা দেশের সব সড়কগুলো ডিজিটালাইজেশন হয়, তাহলে অনেক শান্তিতে আমরা চলতে পারবো, জ্যাম থাকবে বলে আমরা মনে করি না। সম্মানিত উপস্থিতি, এই যে ডিজিটালাইজেশনের সার্বিক পরিস্থিতিতে আমরা চলে এসেছি এখন আমাদের সামনে। এখানে প্রায় আমরা কালকে জরিপ করেছি 8টা ল্যাপটপ আমাদের টিচারদের আছে, এবং অলমোস্ট সকলের কাছেই প্রায় স্মার্টফোন রয়েছে। আমাদের সামনে একটা জিনিসের বিশাল পরিবর্তন, এই যে এটা আমরা বড় হয়েছি, ছোটবেলায় আরবিতে পড়েছি সাব্বরাতুন ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ড কিছুদিনের মধ্যে হয়ে গেল হোয়াইট বোর্ড। এখন এই হোয়াইট বোর্ড অ্যাবাউট টু ডেথ, এটাও মুমূর্ষ। এবং খুব কয়েকদিনের মধ্যে আমার ধারণা যে আগামী 5 ইয়ার্স সর্বোচ্চ, এতটা নাও নিতে পারে সময়, এই হোয়াইট বোর্ড আমরা হারাই ফেলবো নর্মাল প্রতিষ্ঠান থেকেও। এখন স্মার্ট বোর্ড যেটা চলে আসছে, এইটার দাম আমাদের দেশে 10-11 লাখ দিয়ে শুরু হয়েছে, এখন 3 লাখ 2.5 লাখে নেমে আসছে রেঞ্জ। 65 ইঞ্চি যেগুলো স্মার্ট বোর্ড, একটা থাকা মানে ল্যাপটপের প্রয়োজন নেই, ডেস্কটপের প্রয়োজন নেই। একটা স্মার্ট বোর্ড 10 জনে অ্যাট এ টাইমে ইউজ করতে পারে। আমি যদি 10 আঙ্গুল দিয়ে লেখি, এরকম 10 আঙ্গুলে লেখা তৈরি হবে। স্মার্ট বোর্ড এটা এত সুবিধাপূর্ণ যে কোনো ড্রাফটিং হারিয়ে যায় না। আমি একটি ত্রিভুজ আঁকবো কলম দিয়ে, এরকম এই ত্রিভুজটি যখন অঙ্কন করতে যাব বাঁকাতারা হবে হাত দিয়ে আঁকলে, কিন্তু যখন আমি একটা ক্লিক করব আমার হাতে আঁকা বাঁকা ত্রিভুজটাই একেবারে বইয়ের মতো সুন্দর হয়ে যাবে। আমি আমার নামটা লিখবো ম্যানুয়ালি, পেঁচানো, কেউ লিখতে পারবে না। এমনকি ডাক্তাররা যে প্রেসক্রিপশন লেখে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও, যেটা একমাত্র ঔষধ ব্যবসায়ীরা ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, সেই লেখা লিখলে পরেও স্মার্ট বোর্ড তার টেকনোলজি দিয়ে এটাকে নর্মাল ফন্টে ডাইভার্ট করে দিবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো খুব প্রয়োজন, স্মার্ট বোর্ড খুব প্রয়োজন। এইটাকে ইউজ করার মতো ম্যান পাওয়ার লাগবে। আরও একটু অ্যাড করে বলি, বাংলাদেশের আমাদের চিকিৎসা মন্ত্রণালয় 29টি যন্ত্র ইকুইপমেন্টস আনা হয়েছে চিকিৎসার জন্য আমাদের। এটা আনা হয়েছে, এখন একটি তদন্ত কমিটি হয়েছে যে এই 29টি ইকুইপমেন্টস এটা অপারেট করার মতো কোনো অপারেটর আমাদের দেশে নেই। তাহলে এটা আনা হলো কি করে, আনলো কে? এখন স্মার্ট বোর্ড এক একটি প্রতিষ্ঠানে 50টা করে ল্যাপটপ দিয়ে ডিজিটাল ল্যাব দেওয়া হচ্ছে, এটা চালাবে কে? 50টি ল্যাব, 50টি কম্পিউটার ফেলে রাখার জন্যই কি এত টাকা ইনভেস্ট করা হলো এ জাতির? এটা সুন্দর কথা নয়। এই জন্য এই ইকুইপমেন্টসের আগেই এই মানুষগুলোকে ম্যান পাওয়ার বানানো, শুধু মানুষকে ম্যান পাওয়ার বানানো খুব জরুরি হয়ে গেছে। তা না হলে ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট বোর্ড এগুলো খুব বেশি ফলপ্রসূ হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হয়তো হবে, এবং এখন বর্তমান শিক্ষাক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে এন্ট্রি লেভেল থেকে এই শিক্ষকদের ট্রেনিংয়ের আওতায় আনা হবে। একজন শিক্ষক কিভাবে ল্যাপটপ অপারেট করবে, স্মার্ট বোর্ড অপারেট করবে, সে কিভাবে কিংবা কী করবে, সার্বিক বিষয়ে আগে ট্রেনিং দিয়ে তার শ্রেণীকক্ষে পাঠানো হবে। দুঃখিত যে আমরা ওই সুযোগ পাইনি। এবং শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগ আমাদের বিএমটিটিআই এর আওতায় সম্ভবত প্রত্যেকটা ডিভিশনে টিটি কলেজের মতো এরকম কলেজ তৈরি হচ্ছে, মাদ্রাসা শিক্ষকরাও যাতে ট্রেনিংয়ের আওতায় আসতে পারে। এবং মাদ্রাসা শিক্ষিত লোক, মাদ্রাসা শিক্ষক যারা, তারাও বাহিরে গিয়ে ফরেন অ্যাডভান্টেজ নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবে, প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আমরা সে ব্যাপারে কথাও বলছি, যে কোনো হাউজেই সুযোগ পাই কথাগুলো বলি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন এই কারণে যে এদেশের প্রায় 30% পিপল, মানে দেয়ার আর কানেক্টেড 30% পিপল যারা মাদ্রাসার সাথে কানেক্টেড, তাহলে শতকরা 30 জন লোক এদেশের মাদ্রাসার সাথে সম্পৃক্ত। এই 30 জন লোককে বাদ দিয়ে এটা সম্ভব নয় যে এই দেশকে এগিয়ে নেওয়া। এই জন্যই
আমাদের বোর্ডকে আধুনিকায়ন করা হয়েছে আলহামদুলিল্লাহ, বোর্ডটা আমাদের ডিজিটালাইজেশন হয়ে গেছে। আমাদের আরবি বিশ্ববিদ্যালয় হয়েছে এই শিক্ষকদের মাদ্রাসার জনশক্তিকে আগায় নেওয়ার জন্যই তো। মাদ্রাসা অধিদপ্তর কিন্তু এই কারণেই হয়েছে। সব মিলিয়ে যে সংস্থাগুলো, যে মন্ত্রণালয় তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে যে আমরা উপেক্ষিত থাকতে পারবো না, চাইলেও পারা যাবে না। এখন আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় এগোতেই হচ্ছে। সর্বোপরি কথা যে আমাদের এই সব যন্ত্রপাতি অপারেট করা এখন সময়ের দাবি, তা না হলে আমি নিজেকে টিকিয়ে রাখতে পারবো না। আমি এই কথাগুলো টানার পিছনে এতগুলো মানুষ আমরা এখানে কাজ করি, রাতারাতি চাইলেই আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আগে আমাকে পরিবর্তন করতে হবে, এই নিয়তটা আমার মধ্যে আসতে হবে। কেন? আমি একটি চাকরি করি, এই চাকরি শুধুমাত্র সেবার মানুষই করতেছি বিষয়টি এমন নয়, হওয়া উচিত তাই। যদি নাও হয় তাহলে আমার রুটি রুজির ব্যবস্থা এই চাকরির মাধ্যমে হয়। এই চাকরির কারণে আমাকে আসতে হয়। আপনাকে একজোড়া জুতো কিনতে হবে এখানে আসতে হলে, আপনার একটা ড্রেস আপ লাগবে এখানে আসতে হলে, তো এগুলো কিন্তু চাকরির কারণে। তো ড্রেস আমাকে কিনতে হচ্ছে, চাকরি করব তাই। এই চাকরি করার জন্যই আমাকে স্মার্টফোন চালাতে হচ্ছে, এই চাকরি করার জন্যই আমাকে ল্যাপটপ চালাতে হবে, তা না হলে আমি আমার চাকরিটাকে ধরে রাখতে পারবো না। পারলেও সেটা খুবই অবহেলিত অবস্থায় আমাকে পারতে হবে। তাহলে আমরা পিছিয়ে পড়ে থাকলে আমাদের কষ্ট হবে, আমাদের সার্ভিসটা আমরা ধরে রাখতে পারবো না। সব মিলিয়ে আমাদের এই জগতে পা রাখা লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা একসময় শুধু ছবি ছাড়া লেখাপড়া করাতাম, তারপরে চলে আসলো স্টিল ছবি, ইমেজ, ওটা নিয়ে আমরা লেখাপড়া করাতাম। এখন চলে আসছে ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যে কাজগুলো হয়, সেই কাজগুলো লার্নার যারা শিক্ষার্থী থাকে তারা কিন্তু খুব ইফেক্টিভ, অ্যাটেন্টিভ হয়ে ওই কাজগুলো গ্রহণ করে। নর্মাল একটি ক্লাস নেওয়ার থেকে একটি ভিডিও প্রদর্শন করলে মানুষের অ্যাট্রাকশন বেড়ে যায় এবং সেটা খুব সুন্দর করে দেখে, এমনকি ঘুম থাকে না, অমনোযোগিত থাকে না। এই কারণে আমাদের এইগুলো করা। যদি ছেলেদের গিয়ে বলি হাত ধুইতে হবে, তো হাত ধুলে পরে ছেলেরা দেখবেন ওটা খুব কেয়ার করবে না। কিন্তু আমরা যদি এরকম একটা টপিকস দেখাই, এই লাইন আমরা যদি এই ভিডিওটা শো করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা দেখবেন। আর এটা চাপ দিয়ে দেন। হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে আমাদের শিক্ষার্থীদের মগজে এটা ঢুকবে যে হাতটা আসলে এরকম ধুইতে হয়। আমাদের এই সময় একটা নির্দেশ ছিল শিক্ষার্থীদের এইভাবে একটা করে মাস্ক কীভাবে পরিধান করা, হাত কীভাবে পরিষ্কার করবে। ভিডিওর মাধ্যমে আমরা যে কাজগুলো প্রদর্শন করব, সেই কাজগুলো নিশ্চিত এরকম সুন্দর। আজকের যে কাজটা করব সেই কাজটি হচ্ছে ইউনিক আইডি। ইউনিক আইডি আমাদের দেশে এটা করার আমরা মাত্র নিয়ত করে কার্যক্রম শুরু করেছি, কিন্তু বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশে এই কাজ, যারা উন্নত কান্ট্রি তাদের দেশে এই কাজটা হয়ে গেছে। এই কাজটা কেন? মন্ত্রণালয় এ ব্যাপারে সফটওয়্যার তৈরি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, বরাদ্দ হয়েছে। এই কাজটি গুরুত্বপূর্ণ এই কারণে 18 বছর যারা অ্যাডাল্ট এনাফ হয়ে গেছে তাদের জন্য সরকার এনআইডি দিয়ে থাকে, কিন্তু 18 বছরের নিচে যারা, তাদের জন্য এই ব্যবস্থাপনা। আর মূলত 18 বছরের নিচে যারা, তাদেরকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করাতে গেলেই এটা প্রয়োজন হয়। যেমন এটাকে আমাদের বলা হয়েছে সিআরবিএস, সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিস্টিক্স। এই বিষয়টা এক সময় আমরা যেরকম এনআইডি হয়েছে, এনআইডি দিয়ে আমরা সব কাজ করতে পারতেছি, আর 18 বছর নিচে যারা, তারা কিছু করতে পারতেছে না। এই কারণে তাদের কি প্রয়োজন? এরকম একটা নাম্বার দরকার। এই নাম্বারের কারণে, এই নাম্বারটাই যখন সে 18 বছর হবে, তখন তার এনআইডি নাম্বার হিসাবে পরিগণিত হবে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের শুধু সুবিধাই নয়, আমাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য, শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য এইটা সবার আগে দরকার। কারণ এই 18 বছরের আগ পর্যন্ত এরা মূলত প্রতিষ্ঠানেই থাকে, এই জন্য এদের সুবিধায় অসুবিধায় আমাদের প্রয়োজন।
এটা আমি রাত্রে বসে বসে একটু অল্প সময় ব্যয় করে একটা ইয়ের থেকে নিয়ে ভিডিও তৈরি করলাম যে দেখি কি কিছু করা যায় কিনা। একেবারে কিছু না করলে সুন্দর হয় না। এই ভিডিওর দিকে সবাই একটু লক্ষ্য করেন, আমরা বিস্তারিত আসতেছি, এই জিনিসগুলোই আসবে আলোচনায়। এখানে কয়েকটা অপশন আছে, এই জিনিসগুলো আমাদের একটা একটা করে সেই ফর্ম ফিল আপের জন্য, ইউনিক আইডি তৈরি করার জন্য এটা লাগবে, এই বার্ড থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত। এই যে এতগুলো অপশন আছে, এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে কাজ করতে গেলে, তা না হলে কাজ করে সুবিধা করতে পারবো না আমরা। কিন্তু এত কঠিন হওয়ার কিছু নেই, এগুলো ম্যানুয়ালি সব সামনে পাওয়া যাবে। ইউনিক আইডি কি ও কেন, ইউনিক শব্দটা আমরা কোথা থেকে পেলাম? বিভিন্ন জায়গায় ইউনিক শব্দটা ব্যবহার হয়ে থাকে, যার অর্থ আমরা জানি খুব সুন্দর, অদ্বিতীয়, অনুপম। এটা আসলে কোথা থেকে আসছে? শব্দটা এখানে চয়ন করার একটা কারণ আছে, এই যে এটা এমন একটা শব্দ নেওয়া হয়েছে যে এই একটা আইডি দিয়ে আমি কোথাও যেমন ফাঁকি দিতে পারবো না, আবার সুযোগ সুবিধা সব পাবো। কোনো হসপিটালে গেলে, এয়ারপোর্টে গেলে, পাসপোর্ট করতে গেলে, আমি ভর্তি হইতে গেলে, এক প্রতিষ্ঠান থেকে আর এক প্রতিষ্ঠানে গেলে, আমাকে ফর্ম ফিল আপ করতে গেলে, রেজিস্ট্রেশন করতে গেলে সব জায়গায় এই নাম্বারটা লাগবে। এমনকি ক্লাস 4 থেকে 5-এ এরকমও যখন আমি অন্য জায়গায় যাব, তখন এই নাম্বারটা ছাড়া আমি যেতে পারবো না। কোনো ছাত্রকে আমি ভর্তিও করতে পারবো না, কোনো ছাত্রকে আমি বিদায়ও দিতে পারবো না, এই নাম্বারটা লাগবেই। তাহলে গুরুত্বপূর্ণ, কারণ ওর নামে ন্যাশনাল ইনফরমেশন কালেক্টেড হয়ে থাকবে। এখান থেকে যদি আমরা সার্ন না দেই অনলাইনে, তাহলে সে যেতে পারবে না। আবার ওই প্রতিষ্ঠান থেকে এখানে ইন হইলে এই নাম্বারটায় অনুমোদন ছাড়া সে আমার এখানে এসে ভর্তি হতে পারবে না। এবং এই নাম্বারটা এই কারণেই এত গুরুত্বপূর্ণ। আমরা ইউনিক আইডির বিষয়ে এখানে ধারণা পাবো। অনেকের প্রশ্ন করেন ইউনিক আইডি কি? ইউনিক আইডি হচ্ছে এই দিয়ে কী হবে, এটার সুবিধা কী, যা আমি বলা শুরু করেছিলাম। ইউনিক আইডি বিষয়ে আমার লেখা কন্টেন্টগুলো দেখলেই আশা করি অনেকটা বুঝতে সক্ষম হবেন। এবার দেখেন, কয়েক সংখ্যার একটি নম্বর ডাটাবেজে সংরক্ষিত হবে, যা পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তির একই সংখ্যা দিয়ে আইডি গঠন হবে না। এই নাম্বারটা অদ্বিতীয়, ওয়ান অ্যান্ড ওয়ানলি, আর কাউকে এটার সাথে এটার সিমিলার হবে না। ওই এক ব্যক্তির জন্য, সে মরে যাক, চলে যাক, যা করে করুক, কিন্তু এই নাম্বারটা পুনরায় আর কেউ পাচ্ছে না। আর এই নাম্বারের মধ্যে খুঁজলে একটা একটা করে কী কী পাওয়া যাবে পরবর্তী ভিডিওর মধ্যে আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা দেখাবেন। সামনে যাই। এইটা দিয়ে ছাত্রছাত্রীরা কী সুবিধা পাবে? মূলত ছাত্রছাত্রীর সুবিধাটাই আসল এখানে। আর একটি কথা বলে রাখি যে এটি হচ্ছে 6 to আলিম সেকেন্ড ইয়ার, দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এটা এর আগেও না, পরেও না। ধারাবাহিকতা বর্ণনা করা হলো একজন নাগরিকের তথ্য প্রক্রিয়াকরণ করে কাঠামো বা ডাটাবেজ সংরক্ষণ করা। এই ডাটাবেজ শিক্ষার্থীর সকল তথ্য থাকবে। এই তথ্যগুলো একটা একটা করে দেখাই দেওয়া হবে আমাদের কার্যক্রমের মাধ্যমে, যে আমরা কী কাজটা করতে পারছি। ডাটাগুলো থাকবে কোথায়? এক শ্রেণী হতে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে ইউনিক আইডি নাম্বার সফটওয়্যারে এন্ট্রি করলেই সকল তথ্য পাওয়া যাবে, নতুন করে কোনো তথ্য এন্ট্রি করা লাগবে না। রাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠান ইউনিক আইডি নম্বর চেক করলেই সকল তথ্য সম্মুখে চলে আসবে। নিজেরাও রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় হাতের মুঠোয় সকল তথ্য সংরক্ষিত থাকবে, যা আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে খুবই চমৎকার একটি নাম্বার হবে। এই ইউনিক বা আইডি নম্বরটি শিক্ষার্থীদের ভবিষ্যতে জাতীয় পরিচয়পত্রের নম্বর হিসাবে ব্যবহৃত হবে, সেম নাম্বারটাই। ইউনিক আইডি হলে এক এক জায়গায় এক এক রকম ভুলভ্রান্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না, কিংবা তা নকল করেও ব্যবহার করা যাবে না। যেমন আমরা এখন EFTN-এ বেতন আনার জন্য যে মুসিবত শুরু হয়েছে আমাদের, সেটা লাগবে না।
একজন নাগরিকের তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপডেট তথ্য সংযোজন করতে পারবে, ব্যবস্থা থাকবে। শিক্ষার্থী দিয়ে যাত্রা শুরু করলেও সরকার ভবিষ্যতে দেশের সকল নাগরিকদের জন্য এই ব্যবস্থা করবে। নাগরিকতা, শিক্ষা, স্বাস্থ্য, পারিবারিক, কর্মস্থল, ব্যবসা বাণিজ্য সহ সকল পরিসংখ্যান এই ডাটাবেজে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের একজন নাগরিক নিজেরও রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় হাতের মুঠোয় সকল তথ্য সংরক্ষিত থাকবে। আপনিও নিতে পারবেন, রাষ্ট্র তো নিতেই পারবে, রাষ্ট্রের কাছে থাকবে। ব্যানবেইস ইউনিক আইডি হওয়ার পর অপরাধী অপরাধ করে সহজে পার পেতে পারবে না। ইউনিক আইডি উন্নত বিশ্বে অনেক আগে থেকেই ব্যবহার করার ফলে সেখানে সামাজিক শৃঙ্খলা সবসময় অব্যাহত রয়েছে। ফলে অনেক সাবধানতা অবলম্বন করে ইউনিক আইডি ফর্মটি পূরণ করে বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকের নিকট যাচাইপূর্বক জমা দান করতে হবে। আচ্ছা, মনে রাখতে হবে সরকার এটাকে অনেক গুরুত্ব সহকারে দেখছে। সরকারের প্রয়োজনেও না, আমাদের প্রয়োজনেও এটা লাগবে। আমাদের শিক্ষার্থী ধরে রাখা আর কাজ করার জন্য এটা প্রয়োজন হবে। তো আর সার্বিক কথা হলো, এরপরে আমাদের সিস্টেমে একটা একটা করে এখানে অপশনগুলো আছে, আমরা দেখব কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে কোনো শিক্ষক বা আমরা এটা মনে করতে পারবো না যে এই কাজটা আমার নয়। আমাদের ভিডিও আছে বা এ ব্যাপারে কন্টেন্ট তৈরি করা আছে। একজন শ্রেণী শিক্ষকের দায়িত্ব, কিভাবে সে কাজটা করবে এটার উপরে কাজ আছে। প্রতিষ্ঠান প্রদানের দায়িত্ব, এ ব্যাপারে তার কাজ আছে। আলাদা আলাদা করে কাজ এটা এক ব্যক্তি করতে পারবে না। আমি যেমন একটা কমিটি করে দিলাম 5 জনের, এই 5 জন চাইলে এটা করতে পারবে না, শ্রেণী শিক্ষক ছাড়া তাদের লাগবে। এখানে আমাদের ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই ঠিকানা সব কিছু ওরকম লাগবে। ম্যানুয়ালি আমরা আগে ফর্মটা ফিল আপ করবো, তারপরে অনলাইনে এই কাজটি করতে হবে। মনে রাখবেন সিআরবিএস, ওটা তো দেখাইছিলাম শুরুতে। আচ্ছা, এই যে প্রথম 6টা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, এইগুলো সব সেখানে উল্লেখ করতে হবে। কিছু আছে ম্যান্ডেটরি, কিছু আছে ঐচ্ছিক, দিলেও দিতে পারবেন, না দিলে সমস্যা নেই। কিন্তু কিছু সারা ফর্মটায় কাজ করতে গেলে দেখবেন যে অনেক কাজ আছে এবং এই কাজটাকে ইগনোর করে আপনি আসলে শেষ করতে পারবেন না। এই কাজটা গুরুত্ব সহকারে করলে সম্ভব। এবং আমি সর্বশেষ আমার কথার শেষের দিকে অনুরোধ করি যে আপনাদের অনেকের সামর্থ্য আছে, ল্যাপটপ সংগ্রহ করেন নেই, ল্যাপটপ সংগ্রহ করেন, এটা খুব দরকার। ল্যাপটপ না হলে এই কাজ আপনি করতে পারবেন না ভালো করে। আর যাদের স্মার্টফোন আছে, স্মার্টফোনের সর্বোচ্চ ব্যবহার করেন, তা না হলে অশান্তি লেগেই থাকবে। একটার পর একটা দেখবেন যে আমি এটা পারি না, ওইটা হয় না, ওইটা হচ্ছে না। কয়টা আপনি নেবেন? কয়টা ধার কর্জ করে কতক্ষণ চলা যাবে না। অনুরোধ, যারা আছে, যারা এটা সুফল পাচ্ছে, খালি তাদের সাথে একটু শেয়ার করেন যে কতটা মজা করে তাদের কাজটা তারা সব কাজ করতেছে। যাদের ল্যাপটপ আছে তাদের দেখেন, ল্যাপটপ খুঁজেন, আজ থেকে 10 বছর আমল নামায় পাবেন এখানে। ওইটা জাস্ট মডিফাই, এডিটিং করে প্রতিষ্ঠান ডেলিভারি দিয়ে দেয়। শিক্ষার্থীদের যে কোনো কন্টেন্ট দিয়ে দিতে পারে। কিন্তু যার নাই সে মনে করে আমাকে একটা মুসিবতে মনে হয় ফেলতেছে। আসলে তা না। আপনার এবং আমার সকলের কাজ সহজ করার জন্য, স্পেশালি আপনি আরামে থাকার জন্যই এই জিনিসটি দরকার। তো আজকের কর্মশালা আমরা ইনশাল্লাহ এই প্রাথমিক ধারণাটা হয়ে যাবে। তারপরে আজকেই শেষ করে না, অন্যদিন প্রতিদিনই আমরা কিছু কিছু কাজ করব। যখন যার যেখানে ঘন্টা খালি থাকবে, আপনি আপনার ল্যাপটপ দিয়েই, আপনার সহকর্মীর ল্যাপটপ দিয়েই কাজগুলো করলে সহজে আমরা পারব। আর সর্বশেষ আরেকটি আপনাদেরকে একটা বিজ্ঞপ্তির মতোই অনেককে জনে জনে বলেছি আর সবাইকে বলছি আজকে, সেটা হচ্ছে আমাদের মাকতাবা ঘন্টা, মানে লাইব্রেরি ঘন্টা। আরবিতে এই লাইব্রেরিকে মাকতাবা বলা হয়। এই মাকতাবা ঘন্টা এটা ক্লাস রুটিনে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নির্দেশনা আছে। একজন টিচার, এর জন্য সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে, ফাজিল কামিল মাদ্রাসায় 2 জন, একজন অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরি আর একজন লেকচারার লাইব্রেরি, এই 2 জন টিচার দেয়া আছে কিন্তু এই কাজের জন্য। এই কারণে আমরা হয়তো প্রত্যেক ঘন্টায় মাদ্রাসায় এরকম দেওয়া কঠিন, তবুও প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব আমি এই ডিজিটাল এবং লাইব্রেরির বিষয় দিয়ে থাকি, দেব ইনশাআল্লাহ। তৃতীয় ঘন্টাটা আমাদের, যখনই তৃতীয় ঘন্টা পড়বে সেই ঘন্টাটা আমাদের মাকতাবাটা খোলা থাকবে। আমাদের বিরতির সময় প্লাস তৃতীয় ঘন্টাটা এটা খোলা থাকবে। আপনারা যখনই সুযোগ পাবেন এই জায়গাটা, এই সময়টুকু প্রাথমিকভাবে ব্যবহার করবেন।
এবং শিক্ষার্থীদেরও মাঝে মধ্যে কীভাবে ব্যবহার করা লাগবে এটা আমি ওইভাবে পরামর্শ দিয়েছি, সেটা সেভাবে হবে। কিন্তু আপনার ব্যক্তিগত পড়ালেখা লাগলে এখানে কিছু জিনিসপত্র থাকবে, মাসিক পত্রপত্রিকা আমি সংগ্রহ করাই দেব, আপনারা এখান থেকে সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ। যা হোক, আজকে এই কর্মশালা সফল হোক, সবাইকে সেই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা আজকে সেশন পরিচালনা করবেন তাদের কাছে আমার মাইক্রোফোন হস্তান্তর করছি। আশা করি সবাই ইনশাআল্লাহ আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অত্যন্ত উপকৃত হবেন, এবং এটা বলারই অপেক্ষা রাখে না। পরে আজকে যদি ভিতর থেকে গ্রহণ করেন অনেক সহজ হয়ে যাবে কাজ। আল্লাহ আমাদের কাজকে সহজ করে দিক এবং প্রতিষ্ঠানের অর্পিত এই জাতীয় দায়িত্ব পালন করার সুযোগ দিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।